সাগর উষাকে রুমে রেখেই নিচে এলো। কাছাকাছি একটা ফার্মেসি থেকে ব্যথানাশক ওষুধ নিয়ে এলো। সাথে উষা যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে সেটাও নিয়ে নিল কয়েক প্যাকেট। সাগর গুগল ঘেঁটে দেখেছে এই সময়টাতে ডার্ক চকলেট খাওয়া অনেক উপকার, ব্যথা কমে। একটা সুপার শপে ঢুকে 2 হাত ভর্তি করে চকলেট নিয়ে নিল। বাসায় আসতে আসতে এশারের আজান দিয়ে দিল। উষাকে দ্রুত ওষুধ খাইয়ে দিল সাগর। উষা নিথর দেহ নিয়ে পড়ে আছে বিছানায়, ব্যথায় বারবার আর্তনাদ করে উঠছে। সাগরের এসব আর সহ্য হচ্ছে না। আল্লাহ নারীদেরকে এত কষ্ট কেন দেন? একটা ডার্ক চকলেট উষার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা পুরোটা খাবি এখন। উষা বড় বড় চোখ করে চাইল সাগরের দিকে। পুরোটা চকলেট সে এখন একা খাবে? কিছুতেই খেতে পারবে না। মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে নিল উষা। সাগর তা দেখে কিছুটা শাসিয়ে বলল, আমি নিজের রুমে যাচ্ছি জামা কাপড় আনতে, তোর ওয়াশরুমটাই ইউজ করব। বলা তো যায় না কখন কি হয়। আর তুই বসে বসে চকলেট চিপস খাবি। উষা চোখ মেলে চাইল এক পলক, তারপর আবারও কিছু একটা মনে পড়ার মতো করে ঝট করে মাথা ঘুরিয়ে নিয়ে বলে, কিন্তু ওয়াশরুমে তো ময়লা। সাগর কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। সময় কেটেছে অনেক। এখন রাত 11টা বাজে। নামাজ আর গোসল ব্যতীত বাকি সময় সাগর উষার কাছেই ছিল। বাবা চাচারা কল করে জানিয়েছে ঝামেলার জন্য আজকে আসতে পারবে না ওনারা। উষা বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে, আর সাগর তা ব্যালকুনিতে দাঁড়িয়ে হজম করছে। কতবার বলল, চল এখনই যাই ডাক্তারের কাছে। মেয়েটা রাজি হলো না। আর যাবেই বা কি করে? যেই কোমর ব্যথা। সাগরের ভাবনার মাঝেই নেহাল কল দিল। মামা, তুই তো বাসায় একাই আছিস, আর শোন, বোনটা কিন্তু একা ঘুমাতে পারে না, তুই একটু সঙ্গ দিস কিন্তু। পাশ থেকে গালিব বলে, ও আর কি সঙ্গ দিবে নেহিল্লা? হালায় নিজেই তো একটা ভূত। আমি হলে আলাদা ব্যাপার ছিল। সাগর শুনল কথাটা, কপালে ভাঁজ ফেলে জানতে চাইল। তোর কি কথার মধ্যে বাম হাত ঢুকাতেই হয়? গালিব হেসে হেসে বলল, হে ভাই, তুই আমার হাতের দিকে নজর দিস না। খালি বাড়িতে তোর নজর যে অন্য কিছু, সেটা হচ্ছে আসল কথা। গালিবের কথা শুনে খুক খুক করে শুষ্ক কাশি দিল নেহাল। সাগর চোয়াল শক্ত করল। নেহাল গালিবের পিঠে চাপড় মেরে বলল, সব কিছুতে ফাজলামি না। সাগর ফোন কেটে দিল। পা চালিয়ে এসে দাঁড়ালো উষার কাছে। তারপর মাথায় হাত রেখে বলল, আমি আমার রুমে যাচ্ছি। দরজা লক করব না আমি। তুই নিজেও করিস না, কিছু লাগলে কল করবি। খারাপ লাগা বা ব্যথা বাড়লে আমাকে খবর দিবি, বুঝলি? তারপর বালিশের কাছে ফোনটা রেখে বলল, এই যে ফোনটা। সাগর কথা শেষ করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো সামনে। উষা পিছু ডাকলো, ব্যথাতুর কণ্ঠে বলল, আমি একা ভয় পাই অনেক। এমনিতেই রাতে ঘুম হবে না, একা থাকলে আরও ঘুমাতে পারবো না। আপনি বরং এখানেই শুয়ে পড়ুন। মেয়েটা হুঁশে থাকলে হয়তো কখনো এমন কিছু বলতো না। সাগর বাঁকা হাসলো। মনে মনে তো সে নিজেই তাই চাইছিল। সাগর চুপ করে বসে আছে উষার পাশে। উষাকে এভাবে ছটপট করতে দেখে আর সহ্য করতে পারল না সাগর। লাইট অফ করে দিল। শুয়ে পড়ল উষার পাশে। উষার চোখে ঘুম নেই। রাত বাজে 12টার উপরে, এখনও ঘুমাচ্ছে না। অগত্যা আর সহ্য করতে না পেরে সাগর নিজের সাথে আগলে নেয় উষাকে। জড়িয়ে ধরে উষার মাথা রাখে নিজের বুকের উপরে। স্নিগ্ধ সকাল। অন্যদিন কুয়াশা ঢাকা থাকলেও আজকে ভোরবেলায় চারদিকে সূর্য তার উত্তাপ ছড়িয়ে দিয়েছে। উষা সাগর কেউ সারা রাত ঘুমাতে পারেনি। ভোরের দিকে দুজনের চোখ লেগে যায়। সাগর নিজে সেন্সে থাকলেও উষা নিজে হিতাহিত জ্ঞানশূন্য ছিল। অস্বাভাবিক তীব্র ব্যথায় কোনো কিছু অনুভব করা সম্ভব হয়ে ওঠেনি। সকাল 6:30। হঠাৎ করেই উষার ঘুম ভেঙে যায়। 2বার পেইন কিলার নেওয়ার দরুন অস্বাভাবিক ব্যথাটা কিছুটা কমেছে। তার উপর সাগর নিজ হাতে উষাকে কোমরে ম্যাসেজ করে দিয়েছে। উষা বিছানায় উঠে বসতে চাইল, কিন্তু কোথাও আটকে থাকার দরুন উঠতে পারল না। তার ওয়াশরুমে যাওয়া দরকার। ভ্রু কুঁচকালো উষা। চোখ মেলে তাকাতেই চোখে ভেসে উঠল কালো রং। ভালোভাবে পরখ করতেই বুঝল টি শার্ট পরিহিত কেউ। চোখ তুলে তাকালো উপরে। চোখ কপালে উঠে গেল তার। ডান দিকে মাথা এলিয়ে দিয়ে আরামসে ঘুমাচ্ছে সাগর ভাই। 2 হাত উষার পিঠের উপর রেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চমকালো উষা। সাগরের এত কাছে নিজেকে আবিষ্কার করতেই হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। শরীর ঘামছে তার। উষার ছটফটানিতে সাগরের ঘুমের সমস্যা হচ্ছে। সে আবারও নিবিড়ভাবে জড়িয়ে ধরল উষাকে। উষা মনে করার চেষ্টা করল কিভাবে ওরা এত কাছে এলো। রাতে ঘটে যাওয়া সব কিছু
তার কাছে স্বপ্ন লাগলো। উষাকে সবথেকে বেশি অবাক করেছে যখন সাগর নিজ হাতে ব্যথার ওষুধ দিয়ে কোমরে মালিশ করেছে। সাগর রাতে অনেকক্ষণ উষাকে জড়িয়ে ধরে রাখার পরেও ঘুমাচ্ছিল না। আকস্মিক সাগরের মনে হলো কোমরে মেসেজ করে দিলে বুঝি উষা আরাম পাবে। এই ভাবনা থেকেই চটজলদি বিছানা ছেড়ে নিজের রুম থেকে ওষুধ নিয়ে আসে এবং উষাকে উল্টো করে শুইয়ে দেয়। কোমরের উপর থেকে কাপড় সরাতেই উষার সুঢেল আঁকাবাঁকা কোমর ভেসে ওঠে। সাগর স্তব্ধ নয়নে তা দেখে। নারী দেহের এমন রূপে স্তব্ধ হয় হৃদযন্ত্র, গাঢ় হয় পুরুষালী চাওয়া, ইচ্ছা, আকাঙ্ক্ষা। ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগে মনে, শরীর জুড়ে বয়ে যায় শীতল রক্তের স্রোত। সাগর এই প্রথমবার উপলব্ধি করে তার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে বিট করছে। যখন সে বুঝতে পারল তার দ্বারা এই কাজ আর সম্ভব হবে না, নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড় দায় হয়ে দাঁড়াবে, তখনই উঠে দাঁড়ালো, ঢেকে দিল নারীর শরীরের আকর্ষণীয় অংশ। কিন্তু মন তা হতে দিল না। এরকমটা করলে উষা আরাম পাবে মনে হতেই আবারও যায় উষার কাছে। যখন ঔষধ হাতে নিয়ে কোমরে লাগাচ্ছিল তার সারা শরীর অন্যরকম এক শিহরণ বয়ে যায়। হালকা কেঁপে ওঠে পুরুষালী শক্তপোক্ত দেহটা। সাগর উপলব্ধি করল পুরুষ দুনিয়ার কোনো কিছুতে দুর্বল না হলেও নারীর অল্প একটু ছোঁয়াতেই কাত হয়ে যায়। উষা নিজেও অবাক হয় যখন সাগর এমনটা করে। সাগরের এই হাঁসফাঁস অবস্থা উষা নিজেও বুঝতে পারত যদি উষা সেন্সে থাকতো। তার নিজেরও হয়তো একই অবস্থা হতো। সাগরের মাথা বেজায় গরম হয়েছিল উষার উপরে। কেমন নাকানি চুবানি খাওয়াচ্ছে তাকে দিয়ে। সাগরের শক্তপোক্ত হাতের বাঁধন থেকে নিজেকে বাঁচাতে চাইল উষা, কিন্তু খুব একটা সফল হতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিল। সাগরের উপরেও মায়া হচ্ছে। সারাদিন অফিস করে এসে একটু রেস্ট নিতে পারল না, তার উপরে সারা রাত জাগলো। উষার নিজেরও আর উঠতে ইচ্ছে করল না, পড়ে রইল সাগরের বুকে। নাক টেনে সাগরের বুকের গন্ধ টেনে নিল কয়েকবার, বুকে, গলায়, এমনকি সাগরের অ্যাডামস অ্যাপেলে নিজের ঠোঁট ছোঁয়াতেও ভুলেনি। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন সাগরের কোনো হেলদুল লক্ষ্য করতে পারল না, উষা আবারও নড়াচড়া শুরু করে। এবার সাগর নিজের হাতের বাঁধন আরও শক্ত করে, মুখ গুজে দেয় উষার ঘাড়ে। সেখানে প্রগাঢ় এক চুমু এঁকে দিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, সারা রাত একটু ঘুমাতে পারিনি সুইট বি, আর 1 ঘন্টা ঘুমাতে দাও প্লিজ। উষা ভরকাল, এ কী করলো সাগর ভাই? সাগরের এমন গাঢ় স্পর্শে মাতাল হলো তনুমন, পেটে মোচড় দিয়ে উঠল। সারা রাত যা হয়েছে তা মেনে নেওয়া গেলেও এত গভীর স্পর্শ উষা আর তার শরীর মেনে নিতে পারল না। ছটফট করে উঠল উষা, মনে মনে হাজারবার শুকরিয়া আদায় করলো এই ভেবে, ভাগ্যিস সাগর ভাই এত কাছে ছিল, তখন সে ঘুমেছিল। উষার শরীর ঘামতে লাগলো, 2 হাত দ্বারা সরাতে চাইল সাগরের হাত। এভাবে থাকলে আজকে তার মৃত্যু নিশ্চিত। এবার সাগরের ঘুম ভাঙে, কপাল কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বলে, সারা রাত তোর সেবা করলাম, এখন একটু ঘুমাতে দিবি না? উষা কড়া গলায় বলল, ঘুমাবেন তো ঘুমান না, না করলো কে? আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলেন কেন? সাগর অবাক হলো, চোখ বড় বড় করে বলল, ছি, অসুস্থতার জন্য একটু সেবা তো করেছি, আর ক্লান্ত শরীরে এখানে একটু শুয়ে পড়েছি, এতেই ভাবছিস তোকে জড়িয়ে ধরেছি? এত উল্টাপাল্টা ভাবনা আসে কোত্থেকে? সেই মনেও একটু তো কৃতজ্ঞতা বোধ রাখতে হয়। হতবাক নয়নে তাকিয়ে রইল উষা। কি বলছেন আপনি? আমি উল্টাপাল্টা ভাবছি? তা নয়তো কি? উষা এবার নিজের হাত দ্বারা উষার ঘাড়ের একটু জায়গা দেখিয়ে বলল, শুধু জড়িয়েই ধরেননি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও চুমু খেয়েছেন আপনি। সাগর চোখ ছোট ছোট করে বলল, ছি, আমার নামে এমন একটা অপবাদ দিতে তোর লজ্জা লাগলো না? সরি টু সে, না তুই আর না তোর শরীর কোনোটাতেই আমার ইন্টারেস্ট নেই। তুই নিজেই গতকাল রাতে আমাকে এখানে থেকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিস। অসুস্থ বলে সহমর্মিতা দেখিয়েছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেই। তখন তো আর জানতাম না তুই যে আমার মান ইজ্জতে এভাবে দাগ লাগাবি। উষা ভরকালো, এই ভয়ঙ্কর পুরুষের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, উল্টো নিজের মেজাজ বিগড়ে যাবে। কত মিষ্টি একটা সকাল আজকে, এই প্রথম একসাথে রাত কাটালো, ভালোবাসার মানুষের হাতের বন্ধনে ছিল। প্রতিদিন সকালটা তো সে এরকমই চায়। উঠে দাঁড়ালো উষা, ওয়াশরুমে যাবে সে। সাগর পিছন থেকে উষাকে ডেকে বলে, যেতে পারবি? হেল্প করব? উষা জবাব দেয় না। ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা আটকিয়ে দেয় সে। সাগর চেঁচিয়ে বলে,
এই তেজ কালকে কোথায় ছিল? উষা নিঃশব্দে মুচকি হাসে। দেখো সোহেব, তোমাকে আমি আগেই বলেছিলাম যে মেয়ের মতামত আগে নাও, যে সে বিয়েতে রাজি কিনা। আর ছেলের বাবাও এত দায়িত্বজ্ঞানহীন কেন? নিজের ছেলে বিয়েতে রাজি না, তারপরেও কেন জোর করে ছেলেকে নিয়ে আসলো? একবার ভেবে দেখো, যদি এখানে আমাদের মেয়ের বিয়ে হতো তাহলে ভবিষ্যৎ তার কি দুর্বিষহ হতো। পাশ থেকে লিপি বেগম বললেন, তাও ভালো যে নেহাল শুনে নিয়েছিল ছেলের অন্য কাউকে পছন্দ এবং যে কোনো কিছুর মূল্যে সে তাকেই বিয়ে করবে। ভাইজান শোনেন, আজকালকার যুগে কাউকেই বিশ্বাস নেই। আমাদের মেয়েকে কি এত অল্প বয়সে বিয়ে দিতাম? নেহাত আমাদের ছেলে মেয়ে আর ঘরের মেয়ে ঘরে থাকবে বলেই বিয়েটা হয়েছে। নাহিদ ভুঁইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিয়েটা টিকে কিনা সেটা দেখুন ভাবি। তা ভাই, আপনি এখনোই মেয়ের বিয়ে দিতে এত উতলা হলেন কেন? শোয়েব খান তপ্ত নিঃশ্বাস ছেড়ে জবাব দিল, জাহিদের ছোট থেকেই আশিকাকে পছন্দ। আগেই বলে রেখেছে ছেলে দেশে এলে বিয়ে করিয়ে দেবে, যেন আর স্বদেশ ছেড়ে না যায়। এখন জাহিদ চাচ্ছিল আকদ করে রাখতে। অফিসিয়ালি কাজে 7 মাসের জন্য তার ছেলেকে আবারও দেশের বাইরে যেতে হতো, তাই তো এত তাড়াহুড়ো। নাবিল ভুঁইয়া উৎফুল্ল হয়ে বলল, আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালোই হয়েছে। আমাদের মেয়ে বিপদের মুখ থেকে ফিরেছে। এক মেয়ের চিন্তায় আমাদের জীবন সুখ নেই, আর এক মেয়েকে আগুন দিলে বাঁচতে পারতাম না। আমাদের উপরে সৃষ্টিকর্তার রহমত আছে। সবাই একই সুরে রবের শুকরিয়া আদায় করলেন। নাবিলা ভুঁইয়া রাগী দৃষ্টিতে শোয়েব খানকে পরখ করে বললেন, ওর জন্য বারবার বলছি আমি মেয়ে এখন বিয়ে দেব না। আমার মেয়েকে পছন্দ হবে, আমি তার কাছেই বিয়ে দিব। লাইফে নিজের ভালো থাকাটা আগে। আমার ছেলে মেয়ের পছন্দই আমার পছন্দ। তা ভাইজান, ওই দিকের খবর নিয়েছিলেন? দুই কপতি কি করলো? সকাল 7:30। গালিব নেহালের উপরে হাত পা দিয়ে আরামসে ঘুমাচ্ছে। রাতে এসব ঝামেলা মিটমাটের পরে আর কেউ তাকে যেতে দেয়নি, তাই নেহালের সাথেই থেকে যায়। এই 7 সকালে গালিবের ফোনটা বিশ্রী ধ্বনি তুলে বেজে উঠল। একবার, দুইবার, 3বার, শেষমেশ 5বারের মাথায় কলটা রিসিভ করলো গালিব। নাম না দেখেই বলল, শালা তোর বউ নিয়ে ভেগেছি নাকি? এই 7 সকালে নিজেও ঘুমাচ্ছিস না, আমাকেও ঘুমাতে দিচ্ছিস না। সাগর চোয়াল শক্ত করে ফেলে। বরাবরের মতো রাশভারী কণ্ঠে বলে, তোকে আমি 10 তলা থেকে ফেলে দিব গালিব। সব সময় এসব কী ধরনের কথা বলিস? মুখে কিছু আটকায় না? কার সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখলি না এখনো? আমার বাপ তুই এসে শিখাই দিয়ে যা। এইভাবে কথা বলবো না তো কি করব? এই 7 সকালে কল দিলি কেন? হাবাইত্তা সকাল 7:42 বাজে। এটা 7 সকাল না। ডায়লগ শুনিস নি? না শুনলে আমার থেকে শোন। আমি কোনো ডায়লগ শুনতে চাইছি না। আগে বল, ঢাকায় সব থেকে বেস্ট গাইনোকোলজিস্ট আমি কোথায় পাবো? চেনা জানা আছে কেউ? গালিবের ঘুমের ঘোরেই বলল, আছে। বলার সাথে সাথে তরাক করে চোখ মেলে তাকায় গালিব। অবিশ্বাস্য কণ্ঠে শুধায়, কি বললি? কি আছে নাকি? গাইনোকোলজিস্ট? এবার গালিব অবাক হলো। উত্তেজনায় নেহালকে লাথি মেরে বেড থেকে ফেলে দিল। এক প্রকার চেঁচিয়ে বলল, ছি 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 সাগর, ছি! তোকে আমি মজার ছলে গিয়ে রাখতাম বলে তুই নিজেকে প্রমাণ করার জন্য একটা শিশুর উপরে এত অত্যাচার করলি। ভাই, কি এমন করলি যে এক রাত থেকে গাইনি ডক্টরে কাজে লেগে গেল? মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি শালা লুচ্চু। এমনিতেই তো ন্যাকা সেজে থাকা, যেই খালি বাড়ি পেলে, মেয়েকে একা পেলে, তাই সুন্দরী মেয়ে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, বদের হাড্ডি। সাগর দাঁতে দাঁত চেপে উত্তর করল, হয় তোর মরণ আমার হাতেই, নয়তো আমি কবে জানি তোর ওই জিভ টেনে ছিঁড়ে ফেলি। আর কখনো যদি এমন বেফাস কথা বলিস তো তোর সাথে আমার সম্পর্ক শেষ। আরে শালা, আমি কি করলাম? কাল রাতে একসাথে ছিলি তোরা, আর আমি জানি তোর উপর নিজের কন্ট্রোল নেই। মেয়েটা তো শিশু, 18 বছরের নিচে সবাই শিশু। ভাবলাম মেয়েটার অবস্থা দুর্বিষহ করে ফেলেছিস। সাগর দাঁতে দাঁত চেপে বাসখাই কণ্ঠে বলল, তোকে এত ওভার ভাবতে কে বলেছে? আমি বলেছি? আমরা কাল রাতে একসাথে ছিলাম, তোকে বলেছি এটা? আর আমার নিজের উপরে কন্ট্রোল নাই এটা তুই জানিস কিভাবে? তোর সাথে কি কখনো রাত কাটিয়েছি আমি? ছি ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার পুরুষ মানুষে ইন্টারেস্ট নাই। আমি বারবারই টুই টুই আই মিন বেরিতে ইন্টারেস্ট। সাগর বুক ভরে শ্বাস নেয়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, এখন বল, জানাশোনা আছে কেউ? উষাকে ডক্টর দেখাতে হবে, ওর মেয়েলি প্রবলেম আছে। আর আমি
কোনো গায়রতহীন পুরুষ নই যে নিজের স্ত্রীর গোপনীয়তা বন্ধুর সাথে প্রকাশ করব। এত গায়রত বিশিষ্ট পুরুষ তো নিজেই ভাই নেহালকে কলটা করতি। আমি তো তোর কেউ না, তোর ভাইও না। গালিব সাগরের সব কথাতেই মজা নিলেও এই কথাটাই কষ্ট পেয়েছে, তাই তো বাচ্চাদের মতো করে এমন কথা বলছে। নাক মুখ ফাটিয়ে দিব। আগে বল, আছে কি না? কিভাবে থাকবে? আমি কি আগে পরে 4-5টা বিয়ে শাদী করেছি, সন্তান জন্ম দিয়েছি যে এসব জানবো আমি? এসব জানানোর কথা তোর। শালা তুই মর, খোঁজ নিয়ে জেনে আমাকে আজকের মধ্যে ইনফর্ম করবি। ইটস ইমার্জেন্সি ইয়ার, বোঝার চেষ্টা কর। ওকে, দেখতেছি। বেলা গড়িয়েছে অনেক। সাগর সেই সকাল 9টায় অনলাইনে খাবার অর্ডার করেছে, এখন বাজে 11টা। ডেলিভারি বয়ের আসার খবর নেই। উষাকে ঘরের মধ্যে থাকা ফ্রুটস আর ব্রেড খাইয়ে ঔষধ দিয়েছে। এখন নিজেরও খিদে পেয়েছে, আর বসে না থাকতে পেরে কিচেনে গিয়ে নুডলস বানানোর কাজ শুরু করলো। উষা সেই যে ঘরের দরজা দিয়েছে আর খুলেনি। সাগরের সামনে আসতেই লজ্জায় মারা যাচ্ছে সে। সাগর কয়েকবার বলেছেও, সম্পর্কে আমরা হাজব্যান্ড ওয়াইফ, সম্পর্ক ঠিক না থাকলেও তো আমরা স্বামী স্ত্রী। টেক ইট ইজি অ্যান্ড দিস ইজ এ ভেরি নর্মাল থিংস। কিন্তু উষা লজ্জাই পাচ্ছে। সাগর তো আর বুঝতেছে না কেন এত লজ্জা পাচ্ছে ও। উষা যতবার সাগরের দিকে তাকায় ততবারই মনে হয় ওই ঠোঁটে সে চুমু খেয়েছে, ওই ঘাড়ে, গলায়, গালে, কপালে সব জায়গায় চুমু খেয়েছে। এসব ভেবেই লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে সে। উষার দৈনিক জীবনে একঘেয়েমি চলে এসেছিল। দিন দিন দুনিয়ার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছিল সে। রোজ রোজ একই কাজ, একই রুটিন। জীবনের আনন্দ হারিয়ে যাচ্ছিল। সাদাবের সাথে রাতে বাইক রাইডে বেরুলেই একটু শান্তি পাওয়া যেত। আর সাগর দেশে আসার পর থেকেই তো একই কাহিনী, তোকে ডিভোর্স দিব, হ্যানত্যান করব। জীবন হয়ে গিয়েছিল দুর্বিষহ। এইরকম একঘেয়েমি জীবনে আজকে প্রথম হয়তো ভিন্ন ধাঁচের একটু স্বাদ পেল উষা। একেবারে প্রিয় মানুষটার বুকে মাথা রেখে ঘুমানো, যা এখন স্বপ্নে কল্পনা করতেও তার বুক কাঁপে, তা এভাবে বাস্তব হয়ে যাবে, এটা বিশ্বাস করাও দায়। উষা দরজা খুলে রুম থেকে বেরিয়ে এলো। মানুষটা তার জন্য অফিসে পর্যন্ত যায়নি। উষা গুটিসুটি পায়ে এসে দাঁড়ালো কিচেনের সামনে। সাগর তখন সবজি কাটায় ব্যস্ত। উষা ভীত মনে নিঃশব্দে সাগরের পাশে এসে দাঁড়ালো। চোখ তুলে তাকাতেই কেমন লজ্জা লাগছে, আবার ভয় করছে যদি বকা দেয়। কারো অস্তিত্ব টের পেয়ে পাশ ফিরে তাকায় সাগর। যদিও আগেই বুঝেছিল উষা এখানে এসেছে। সারা রাত মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে সে। মেয়েটার চুলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ এখনও তার টি শার্ট থেকে পাচ্ছে। বার কয়েক নাক টেনে অনুভবও করেছে সাগর। উষা ভেবেছিল সাগর তাকে বকা দিবে, কিন্তু সাগরের কোনো প্রতিক্রিয়া না দেখে আর একটু কাছে এসে দাঁড়ায়। তারপর উৎফুল্লিত চিত্তে জিজ্ঞেস করে, কি রান্না করছেন সাগর ভাই? নারীকণ্ঠের মিহিস্বর কর্ণকুহরে পৌঁছাতেই চোখ তুলে তাকায় সাগর। অত্যন্ত শীতল তার দৃষ্টি। খুব শান্ত ভঙ্গিতেই কিছুক্ষণ তাকিয়ে থাকে। সাগরের মনে হচ্ছে কোনো সুখী দম্পতি একসাথে দাঁড়িয়ে রান্না করছে যেন। উষার মলিন মুখের দিকে তাকিয়ে থাকতেই তার কষ্ট হচ্ছে। মেয়েটা যন্ত্রণায় কিভাবে ছটফট করছিল, ভাবলেই বুকে মোচড় দিয়ে ওঠে। সাগর খুব শীতল কণ্ঠে শুধালো, ব্যথা কমেছে? উষা অবাক হলো। সাগরের এমন দৃষ্টি তার অচেনা, এমন কণ্ঠস্বর তার অচেনা। এই সম্পূর্ণ সাগর ভাইটা তার কাছে একদম অচেনা লাগছে। উষা এলোমেলো দৃষ্টি ফেলল। এমনিতেই লজ্জায় এখানে দাঁড়িয়ে থাকা দায়, তার উপরে প্রথমেই এই কথা। মাথা নিচু করে ফেলল উষা। কমেছে কিছুটা। তারপর একটু চুপ থেকে বলল, কি রান্না করছেন? নুডলস খাবি তুই? যদিও দুজনের জন্যই বানিয়েছি। সাগর আবারও তাকালো উষার দিকে। উষাও লক্ষ্য করল সেটা। সাগরকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মুখে হাত বুলিয়ে দেখল কিছু লেগে আছে কিনা, কিন্তু না, মুখে তো কিছুই নেই। উষার এমন কাণ্ডে সাগর ঠোঁট কামড়ে মুচকে হাসি দিল। এতে করে উষা আরও ভরকে গেল। এভাবে থাকতে না পেরে জিজ্ঞাসা করলো, আমার মুখে কি কিছু লেগে আছে সাগর ভাই? সাগর শুনল না উষার কথা। উষা ফের বলল, সাগর ভাই বলছেন না কেন? হ্যাঁ, কি বলছিস? উষা চোখ ছোট ছোট করে সন্দেহান কণ্ঠে বলল, আমার মুখে কি কিছু লেগে আছে? না। কেন? তাহলে ওভাবে তাকিয়েছিলেন কেন? কিভাবে তাকিয়েছিলাম? এই যে এখন থেকে তাকিয়েছিলেন। কই? ও হ্যাঁ, দেখছিলাম। উষা অবাক হলো। মনে মনে কিছুটা খুশি হলেও
উষাকে দেখছিল সাগর ভাই। মনে আনন্দ নিয়ে জিজ্ঞাসা করলো, কি দেখছিলেন সাগর ভাই? মিষ্টি। মিষ্টি? হ্যাঁ মিষ্টি। আচ্ছা তোর শরীর দুর্বল লাগছে, ডিম সিদ্ধ করব, খাবি? করতে পারেন। ওকে। বলেই সাগর ফ্রিজ থেকে 4টা ডিম বের করলো। উষা তা দেখে বলল, এতগুলো ডিম কে খাবে? কেন আমরা? উষা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাই বলে এতগুলো? এতগুলো? হঠাৎই সাগর নিজের কণ্ঠস্বর পরিবর্তন করলো। অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এক্ষুনি যা এখান থেকে। ফার্দার যদি তোকে আমি নিচে দেখেছি, নিজের রুমে যা। উষা মুখ বাঁকালো। বেটা এখনই কত সুন্দর করে কথা বলছিল, এখনই আবার সুর বদলালো। ঘড়ির কাঁটায় তখন 3:20। কোচিং না করেই একা একা বাসায় ফিরছিল তানহা। আজকে প্রিয়তা উষা কেউ আসেনি, তাই তানহাও একা কোচিং করেনি। সাদাব এদিক দিয়েই যাচ্ছিল বললে ভুল হবে। সে এসেছেই তানহাকে জ্বালাতে। তানহাকে দেখেই থমকে দাঁড়ায় সাদাব। তানহাকে পিছন থেকে ডেকে উঠল। এই তানু দাঁড়াও। আকস্মিক পুরুষালী কণ্ঠে থমকে দাঁড়ায় তানহা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখে সাদাব। কিছুটা অবাকও হয়, কারণ এই সময়ে তার এখানে কোনো কাজ নেই। তানহা মনে করার চেষ্টা করলো যে অনেকদিন হলো আরাফের সাথে তার দেখা বা কথা কিছুই হচ্ছে না। এই সুযোগটাই হয়তো বাদরটা কাজে লাগাবে। নিশ্চয়ই ঝামেলা করতে এসেছে সে। তানহা বিরক্তি নিয়ে পিছু ফিরল। কপাল কুঁচকে শুধালো, কি হলো সাদাব, আমাকে ডাকলে কেন? সাদাব বড় বড় চোখ করে বলল, তোমাকে বলছি না আমাকে আপনি এবং সাদাব ভাইয়া বলে ডাকবে, তাহলে ডাকছো না কেন? তানহা মুখ বাঁকালো। স্বাভাবিকভাবেই বলল, সম্পর্কে তোমার বড় ভাবি হই, সম্মান দিয়ে কথা বলো। সাদাব উপহাসের স্বরে বলল, এখনো আমাদের বাড়ির বউ হতে পারলে না, অথচ কথার কি ধরন! যাকে নিজের জামাই বলে সম্বোধন করো তার খোঁজ নিয়েছো? সে যে মায়ের সাথে ইন্ডিয়ায় গিয়ে মেয়ে নিয়ে ঘুরছে সে খবর তুমি রাখো? নিহাত তোমার ভালো চেয়েছিলাম, তাই তো বলতে এলাম, আর নয়তো তোমাকে পাত্তা দেয় কে? সাদাফের প্রথম কথাগুলো সিরিয়াসলি না নিলেও এবার তানহার মনের আকাশে মেঘ জমতে শুরু করলো। আরাফ ইন্ডিয়া গেল, অথচ একবারও তাকে বলে গেল না। গেল তো গেল, একটাবার কলও দিল না। হাজার খানেক অভিমান জড়ো হলো মনে, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখেই বলল, তুমি যে সত্যি বলছো তার প্রমাণ? প্রমাণ চাই? তানহা শক্ত কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ। ওয়েট। বলেই পকেট থেকে ফোন বের করলো সাদাব। তারপর একটা ভয়েস অন করে বলল, মন দিয়ে শোনো। হ্যাঁ সাদাব, আমি এখন আরাধ্যার সাথে বাইরে আছি। মা আর মামারা সবাই বাসায় আছে। আমি বাসায় পৌঁছে কল দিব তোকে। তানহার দম আটকে আসছে, বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই মানুষটাকে হারানোর ভয়ে সারাটাক্ষণ ভয়ে ভয়ে থাকে সে। ছোট্ট থেকে আরাফকে ভালোবাসে। একটা সময় নিজেই আরাফকে নিজের ভালোবাসার কথা জানায়। আরাফের নিজেরও তাকে পছন্দ ছিল, কিন্তু আরাফ জানায় সে হারাপ সম্পর্কে জড়াবে না। তানহা ইন্টার পাস করার পর আকত করিয়ে রাখবে, আর আরাফ কিছু একটা করা শুরু করলেই বউ করে তুলে আনবে। এমনটাই কথা হয় দুই পরিবারের মাঝে। তানহা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাই তানহার বাবাও বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। ভুইয়া বাড়ির প্রত্যেকটা ছেলে যথেষ্ট আদব কায়দায় বড় হয়েছে। এই পরিবারে নিজের মেয়ে যে সুখে থাকবে তা তিনি খুব ভালো করেই জানেন। তাই মাঝে মাঝে ফোনে একটু কথা বলা বা দূর থেকে এক পলক দেখা, এতেই দুই জোড়া পিপাসিত মন এবং চোখ শীতল হয়। কিন্তু দুদিন পর পর এই সাদাফের জন্যই সম্পর্কে যত ঝামেলা। সেদিন আরাফ কি এমনি এমনি সাদাফের ছোটবেলার কাহিনী বলছিল আরিশার কাছে? এই যে ভুজুং ভাজুং বুঝিয়ে তানহাকে কষ্ট দিয়েছিল, সেটারই শাস্তি দিয়েছিল আরাফ। কিন্তু সাদাফ কি ছেড়ে দেওয়ার পাত্র? সেও ছাড়বে না। তাই তো সুযোগ বুঝে সদ্ব্যবহারটা করল সে। তানহা কোনো কিছু না বলে এগিয়ে যায় সামনের দিকে। চোখ ঝাপসা হয়ে আসছে তার। সাদাফ পিছু ডাকে, তানহা শোনো। কিন্তু তানহা শুনল না, পিছনে ফিরেও তাকালো না। প্রথমত ইন্ডিয়া গেল, একবারও তাকে কেউ কিছু জানায়নি, উষাও কিছু বলেনি। মনে পাহাড় সম অভিমান নিয়ে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্যে। সাগর উষার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ। সেই যে মেয়েটা বলল, সাগর ভাই 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। এই 5 মিনিট আর হলো না, 15 মিনিট যাবৎ অপেক্ষা করছে সে এখানে। উষার টিকিটারও দেখা পাওয়া যাচ্ছে না। রাগে গজগজ করতে করতে আবারও উপরে ওঠার জন্য প্রস্তুত হলো সে। ঠিক তখনই
নুট পিঙ্ক কালারের একটা বোরকা আর খয়েরি কালারের একটা হিজাব পরে উপস্থিত হলো উষা। সাগর রাগী দৃষ্টিতে তাকালো উষার পানে। ফর্সা মুখটাতে খয়েরি রংটা একদম নজর কাড়া। দূর থেকে দেখে মনে হচ্ছে একটি ফুটন্ত গোলাপ চাঁদকে বেষ্টন করে আছে। সাগরের মনে হলো উষার নাকে যদি একটা ডায়মন্ডের নাকফুল দেওয়া যায়, একদম চাঁদের মতোই জ্বলজ্বল করবে উষার পুরো আদলে। উষা কাছে এসে দাঁড়াতেই নিজের অস্তিত্ব ফিরে পায় সাগর। দৃষ্টি তার তখন থেকেই শীতল, তবুও গম্ভীর গলায় বলল,